যাব না। তারা 3 ভাই বসে সিদ্ধান্ত নিয়ে আমাকে জানালেন আসা যাবে না, অলরেডি পুলিশ চলে এসেছে। এই ছিল বাংলাদেশের অবস্থা, এই ছিল বাংলাদেশের অবস্থা। আমরা নিজেদের পরিবারের সদস্যদের জানাজায় হাজির হতে পারি নাই, বিবাহ অনুষ্ঠানে হাজির হতে পারি নাই, আমরা এগুলো করতে পারি নাই। ভোট একটা জাতির, একটি জনগোষ্ঠীর মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার। বিগত হাসিনা সরকার এই ভোট নামক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। মহিউদ্দিন ফখরুদ্দিনের আশীর্বাদ পুষ্ট হয়ে 8 সালে ক্ষমতায় এসে যে কেয়ারটেকার আন্দোলন করেছিল, সেই কেয়ারটেকার সংবিধান থেকে বিদায় দিয়েছে। নিজেদের ক্ষমতা চিরতরে পাকাপোক্ত করার জন্য তারা সংবিধান থেকে কেয়ারটেকার এই ধারা বাতিল করে দিয়েছে। শুধু তাই নয়, 14 সালের নির্বাচনে আমরা দেখেছি ভোট কেন্দ্রে মানুষ যায় নাই, কুকুর শুয়ে আছে, ছাগল মাঠে ঘাস খাচ্ছে, তারপরেও তারা সরকার গঠন করেছে। আমরা দেখেছি 18 সালের 30 ডিসেম্বরের ভোট 29 তারিখ দিবাগত রাত্রে সম্পন্ন করে ফেলছে। 18 সালের নির্বাচনের পর নতুন করে যখন নির্বাচন কমিশন গঠন করলেন, চিফ ইলেকশন কমিশনার ঘোষণা করলেন আগামী নির্বাচন আমি এমন ভাবে করব তখন আর দিনের ভোট রাতে হতে পারবে না। তিনি কি বুঝালেন? আওয়ামী লীগ 18 সালে দিনের ভোট 29 তারিখ রাতেই করে ফেলছে। 24 সালে বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ করেনি। 24 সালে বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ করেনি। তারাই প্রধান দল, তারাই বিরোধী দল, তারাই স্বতন্ত্র, তারাই সবকিছু। ডেমি প্রার্থী দিয়ে এইভাবে নির্বাচন করে তারা আবার ক্ষমতায় আসলো। যে কারণে ভোটের দিন মানুষ আর ভোট দিতে যায় না, মানুষ আর ভোট দিতে যায় না, ভোটকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ওই আওয়ামী লীগের প্রার্থীরা বলে জনগণের ভোটের আমাদের কোনো দরকার নাই, নমিনেশন পেয়েছি এইটাই যথেষ্ট, আমরা এমপি হয়েই যাব, উপজেলা চেয়ারম্যান হয়েই যাব। এই হলো সরকারের অবস্থা। সম্মানিত ভাইয়েরা, জুলুমের একটা শেষ আছে, জুলুমের একটা শেষ আছে। আমাদের নেতৃবৃন্দ তাদেরকে 10 সালে গ্রেফতার করা হলো, তাদেরকে 10 সালে গ্রেফতার করা হলো। তারা কেমন মানুষ ছিলেন আওয়ামী লীগ ভালো করে জানে। মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা আইন তৈরি করে, তথাকথিত ট্রাইব্যুনাল গঠন করে বিচার কার্যক্রম শুরু করে মাঝপথে গিয়ে যখন দেখলেন এই আইনে ফাঁসি দেওয়া যাবে না, বিচার কার্য মুলতবি রেখে, বিচার কার্য মুলতবি রেখে আইনের সংশোধনী নিয়ে এসে আবার বিচার করে তাদেরকে ফাঁসিতে দেয়া হয়েছে। এর নাম আওয়ামী লীগ। জুলুমের শিকার যখন সীমা যখন লঙ্ঘন হয়, আল্লাহর আরশ কেঁপে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, ওয়ামা লাকুম আল্লা তুকাতিলু ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। এদেশের মানুষকে জিম্মি করা হয়েছে ওই আওয়ামী লীগের স্বার্থান্বেষী মহল বাদ দিয়ে নীরবে নিভৃতে চোখের পানি ফেলে এদেশের মানুষ আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আয় আল্লাহ এই জালেম অধ্যুষিত জনপদ থেকে, এই শাসকের হাত থেকে তুমি আমাদের পক্ষ থেকে বের করে নিয়ে যাও, তোমাদের পক্ষ থেকে আমাদেরকে সাহায্যকারী পাঠিয়ে দাও, অভিভাবক পাঠিয়ে দাও। সম্মানিত ভাইরা, শুরু হলো বৈষম্য বিরোধী আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন। আন্দোলন শুরু করলেন বাংলাদেশের ওই দামাল ছেলেরা, যারা আমাদের কলিজার টুকরা, যারা জাতির ভবিষ্যৎ, তারা
জীবন বাজি রেখে মাঠে নামলেন। তারা যখন জীবন দেওয়া শুরু করলো, এদেশের সকল শ্রেণীর সকল পেশার মানুষ আর নীরবে থাকতে পারলেন না। তারা থাকতে পারলেন না, বেরিয়ে আসলেন। আন্দোলন শুরু হয়ে গেল। তারা টিপ্পনি কাটছেন, আমরা পালাবো না, দেশ ছেড়ে চালাবো না। ফখরুল সাহেব, পালাবো কেন? প্রয়োজন আপনার বাড়িতে যাব। কেন? ঠাকুরগাঁয়ে আপনার বাড়ি আছে না? ঠিক কিনা বলেন? জিজ্ঞাসা করতে চাই, নির্লজ্জের মতো, বেহার মতো পালালেন কেন? কাজেই একথা বলতে চাই, আওয়ামী লীগ দেশপ্রেমিক নয়, আওয়ামী লীগ স্বাধীনতার পাহারাদার নয়। যারা স্বাধীনতাকে ভারতের কাছে বিক্রি করে দিতে চায়, যারা নিজের জীবনকে দেশের চাইতে মূল্যবান মনে করে, তাদের দ্বারা তাদের স্বার্থ সংরক্ষণ ছাড়া জাতির স্বার্থ কখনোই সংরক্ষিত হতে পারে না। তারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। ইতিহাস কি বলছে? ইতিহাস কে বলছে? হযরত শাহজালাল তাবরিজি ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি, তিনি যখন এদেশে আগমন করলেন, রাজা লক্ষণ, রাজা গৌর গোবিন্দ সিলেটের মহারাজ, তিনি পালিয়ে গেলেন, ধৃত হলেন, শর্ত সাপেক্ষে ছেড়ে দেওয়া হলো। তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন, আর দেশে ফিরে আসতে পারে নাই। 1203 সালে মুসলিম বীর সেনানী ইখতিয়ার উদ্দিন বিন মোহাম্মদ বখতিয়ার খিলজি মাত্র 17 জন অশ্বারোহী সৈন্য নিয়ে তৎকালীন বাংলার শাসক লক্ষণ সেনের রাজধানী আক্রমণ করলে পিছন দরজা দিয়ে পালিয়ে গিয়েছেন। ওই লক্ষণ সেন আর ফিরে আসতে পারেনি। আমরা আমি বন্ধুদেরকে বলতে চাই, যে নেত্রী দেশ ছেড়ে পালিয়েছে তার তসবি টেপা বন্ধ করে দিন। বাংলার জমিনে তার ঠাঁই হবে না, হবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, কাজেই আমরা দৃঢ়তার সাথে বলতে চাই, এই বাংলাদেশে আওয়ামী লীগের স্থান আর হবে না। সম্মানিত ভাইরা, অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছে। 28 অক্টোবর লাঠি লগির বৈঠা নিয়ে নির্বিঘ্নে নামাজ জামাত শিবির কর্মীদেরকে মেরেছে, লাশের উপরে লাফিয়ে ওঠে নর্তন কুর্দন করেছে। এই ইতিহাস আমরা ভুলে যাইনি। ছাত্র আন্দোলন যখন শুরু হয়ে গেল, 2000-এরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে, 30,000 মানুষকে পঙ্গু করা হয়েছে। আজকে আর 5ই আগস্টের পর থেকে আজকে এপ্রিল মাসের 19 তারিখ, এই দীর্ঘ প্রায় 9টি মাস এখনো হাসপাতালে জীবন বাজি রেখে হাসপাতালের পেটে অনেকেই কাতরাচ্ছে। কাউকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তাদের শরীরের ঘা এখনো শুকায় নাই, সুস্থ হয়নি। 2000-এর শহীদের রক্তের বিচারও হয় নাই। আমরা সরকারকে বলতে চাই, আপনি যত তাড়াতাড়ি পারেন যাদেরকে হত্যা করা হলো, ওই খুনি হাসিনা সহ হত্যাকারীর সাথে যারা সংশ্লিষ্ট সকলেরই দৃষ্টান্তমূলক বিচার করতে হবে, দ্রুত বিচার করতে হবে। আমাদের 1 নম্বরের দাবি। আমাদের 2 নম্বরের দাবি, যেই আইনের ফাঁক ফুকরে আওয়ামী লীগ এই ভোট নামক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে, সেই আইনগুলো সব বাতিল করে সকল ক্ষেত্রে সংস্কার করতে হবে। আমরা বলেছি, একটি যৌক্তিক সময়ে এই কাজগুলো করতে হবে। অনেকেই আগে ভোট পরে বাকি কাজ, আগে ভোট পরে কাজ, যারা বলেন আগে ভোট পরে সংস্কার, তারা কিন্তু সংস্কার করবেন না। ওই ফেসিবাদ যে আইন তৈরি করে গেছে নিজেদের ফেসিবাদ কায়েম করার জন্য, ওই আইনগুলোকেই তারা লালন করবেন। কাজেই আমরা সেই আইনগুলোর বাতিল দাবি করছি, সংস্কার দাবি করছি। তবে একথা সত্য, আমাদের আমিরে জামাত বারবার বলেছেন, বিচার আর সংস্কার এটা দ্রুত শেষ করতে হবে। এইটার দোহাই দিয়ে
দীর্ঘ সময় টাইম কিল করার কোনো সুযোগ নাই। কাজেই আমরা সরকারের কাছে দাবি জানাবো, যত তাড়াতাড়ি সম্ভব এই সংস্কার করে বিচার করে দ্রুত এ দেশে নির্বাচনের ব্যবস্থা করার জন্য। সম্মানিত ভাইরা, 8 মাস পার হয়ে 9 মাস চলছে। আমাদের অনেক নেতাকে হত্যা করা হয়েছে, জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে এই কাজ করা হয়েছে। এখনো বাংলার সিংহ পুরুষ, ঢাকা মহানগরীর সাবেক আমির, ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল, তাকে আইনের ফাঁকে ফেলে এখনো জেলখানা রাখা হয়েছে। আমরা বুঝি না কার ইঙ্গিতে, কার ইশারায় সরকার এই কাজ করছে। আমরা এই বিশাল জনসভা থেকে জোর দাবি জানাচ্ছি, অনতি বিলম্বে এটিএম আজহারুল ইসলামের মুক্তি দিতে হবে, অনতি বিলম্বে আজহার ভাইয়ের মুক্তি দিতে হবে। সম্মানিত ভাইয়েরা, যেই সরকার ক্ষমতায় এসেছে তাদেরকেও বলবো, আর যাদের আন্দোলনের ফলশ্রুতিতে আজকে আমরা এই ময়দানে এই বিশাল জনসমাবেশ করতে পারছি, আপনাদেরকেও বলতে চাই, আন্দোলন শুরু হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন, ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলন। কাজেই ইনসাফ যদি প্রতিষ্ঠা করতে হয়, আল্লাহ কি বলেছেন শুনুন। আমির জামাত এসে গেছেন, আপনারা বসুন। আল্লাহ বলছেন, লাকাদ আরসালনা রাসূলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মাআহুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ বলছেন, আমি আমার রাসূলকে প্রেরণ করেছি সুস্পষ্ট দলিল সহকারে, সেই সাথে কিতাব দান করেছি এবং মানদণ্ড দিয়েছি, যাতে করে মানুষ ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে। সম্মানিত ভাইরা, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আল্লাহ যে রাসূল পাঠিয়েছেন, যে কিতাব পাঠিয়েছেন, ওই কোরআনী শাসন যতদিন বাংলাদেশে কায়েম হবে না, অতদিন বাংলাদেশে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হতে পারে না। কাজেই এই আন্দোলনে আপনাদের সবাইকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমির জামাতের আগমন, শুভেচ্ছা স্বাগতম। জামাতের পক্ষ থেকে, জল ঢাকার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আমির জামাতের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমির জামাতের আগমন, জলঢাকাবাসীর পক্ষ থেকে, ডিমলাবাসীর পক্ষ থেকে, ডোমারবাসীর পক্ষ থেকে, সৈয়দপুরবাসীর পক্ষ থেকে, নীলফামারীর পক্ষ থেকে, কিশোরগঞ্জের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আমির জামাতের আগমন, ডাক্তার শফিকুর রহমানের আগমন, নারায়ে তাকবীর। সালাফি ভাইয়ের পক্ষ থেকে, উপজেলার পক্ষ থেকে নারায়ে তাকবীর। আমির জামাতের আগমন, জলঢাকার পক্ষ থেকে, পৌরসভার পক্ষ থেকে, ডিমলাবাসীর পক্ষ থেকে, সৈয়দপুরবাসীর পক্ষ থেকে, নীলফামারীর পক্ষ থেকে, কিশোরগঞ্জের পক্ষ থেকে, ডাক্তার শফিকুর রহমানের আগমন, নারায়ে তাকবীর। আমির জামাতের আগমন, ডাক্তার শফিকুর রহমানের আগমন, নারায়ে তাকবীর। আমির জামাতের আগমন, জলঢাকার পক্ষ থেকে, পৌরসভার পক্ষ থেকে,
শুভেচ্ছা, পৌর জামাতের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, শ্রমিক কল্যাণের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, কোটানগরের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, কাঠালির পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, ধর্মপালের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, উপজেল আমিরের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, উপজেলা সেক্রেটারির পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, জেলা শিবিরের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, জলঢাকা শিবিরের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, টাঙ্গাইল শিবিরের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, নারায়ে তাকবীর! আল্লাহু আকবার, আল্লাহু আকবার! নারায়ে তাকবীর, জলঢাকার পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা, আমির জামাতের আগমন, শুভেচ্ছায় স্বাগতম, শুভেচ্ছার স্বাগত, আমিরের জামাতের আগমন, আমাদের আবারের আগমন, শুভেচ্ছায় স্বাগতম, বিশ্বনেতার আগমন, শুভেচ্ছার স্বাগতম, মানবিক নেতার আগমন, শুভেচ্ছার স্বাগতম, আমির জামাতের আগমন, শুভেচ্ছায় স্বাগতম, জলঢাকার পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, শিবিরের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, শ্রমিক কল্যাণের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, নারায়ে তাকবীর! আল্লাহু আকবার, আমির জামাতের আগমন, শুভেচ্ছায় স্বাগতম, আমির জামাতের আগমন, শুভেচ্ছায় স্বাগতম, নারায়ে তাকবীর! আল্লাহু আকবার। সংগ্রামী জলঢাকাবাসী, মেহরবানি করে সবাই বসে পড়েন, মেহরবানি করে সবাই বসে পড়েন। সম্মানিত আমিরে জামাত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা জলঢাকাবাসীর পক্ষ থেকে, জলঢাকা জামাতের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি। প্রিয় জলঢাকাবাসী, এই পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী নীলফামারী জেলা শাখার সংগ্রামী আমির, নীলফামারী 1 ডোমারডিমলা আসনের মাটি ও মানুষের নেতা, আমাদের শ্রদ্ধা দায়িত্বশীল অধ্যক্ষ মাওলানা আব্দুল সত্তার। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। বাংলাদেশ জামাত ইসলামী আজকের এই জলঢাকা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত বিশাল জনসভার সম্মানিত সভাপতি, আজকের প্রধান অতিথি, বাংলাদেশ মানবিক গড়ার রূপকার, আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা ডাক্তার শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও অঞ্চল পরিচালক রংপুর দিনাজপুর জননেতা মাওলানা আব্দুল হালিম সহ আজকের কেন্দ্রীয় অঞ্চল নেতৃবৃন্দ, জেলা উপজেলা নেতৃবৃন্দ ও সম্মানিত জলঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া জানাচ্ছি। আমাদের আজকের প্রধান অতিথি শত ব্যস্ততাকে উপেক্ষা করে নীলফামারী জেলার ঐতিহ্যবাহী জলঢাকা উপজেলায় জনসভায় তিনি আজকে আমন্ত্রিত হয়েছেন, কষ্ট করে উপস্থিত হয়েছেন। আমরা আমাদের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ তাআলা তার হায়াতে তাইয়্যিবা দান করুক, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আপনারা জানেন যেখানে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন চালু থাকে না, সেখানেই স্বৈরাচারের উৎপত্তি হয়। বিগত সময়ে এই পতিত স্বৈরাচার সরকার জামাত ইসলামীকে সুষ্ঠুভাবে, নিরপেক্ষভাবে বাংলাদেশের রাজনীতির ময়দানে তারা আমাদের অধিকার কেড়ে নিয়েছিল। সে কারণেই আজকে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চল প্রমাণ করেছে আগামী দিনের বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়, সৎ ও যোগ্য নেতৃত্ব দেখতে চায়। কোরআনের শাসন প্রতিষ্ঠিত হবে, সর্বপ্রকার বৈষম্য দূর হবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠা হবে না, ততক্ষণ পর্যন্ত বৈষম্য দূরীভূত হবে না। সুতরাং আসুন আগামী দিনের অঙ্গীকার হোক বৈষম্য মুক্ত বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ,
ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা অঙ্গীকারাবদ্ধ। আল্লাহ তাআলা সকলকে এই ব্যাপারে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের জমিনে আল্লাহর হুকুম কায়েমের আন্দোলনে আমরা সবাই সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহ আইন চালু হবে না, আমরা ক্ষান্ত হব না। আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত আমিরে জামাতের আগমনে উজ্জীবিত জলঢাকাবাসী, আজকের এই বিশাল জনসভায় এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, রংপুর দিনাজপুর অঞ্চলের অঞ্চল পরিচালক আমাদের শ্রদ্ধার নেতা মাওলানা আব্দুল হালিম। বক্তব্য রাখছেন মাওলানা আব্দুল হালিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশের মানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী নীলফামারী জেলার ঐতিহ্যবাহী জলঢাকা উপজেলা আয়োজিত আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, আজকের এই জনসভার প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা জননেতা ডাক্তার শফিকুর রহমান, জামাত ইসলামের অন্যান্য নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, ভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ এবং ব্যক্তিবর্গ, সাংবাদিক বন্ধুগণ, জলঢাকা উপজেলার সর্বস্তরের জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সমস্ত হিন্দু ধর্মাবলম্বী নেতা এবং ব্যক্তিগণ অংশগ্রহণ করেছেন, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, শ্রদ্ধা এবং ভালোবাসা। সংগ্রামী এলাকাবাসী, উপজেলাবাসী, আজকে অত্যন্ত আমরা খুশি। রংপুর দিনাজপুর অঞ্চলের পরিচালক হিসেবে আমি অত্যন্ত কৃতজ্ঞ আমির জামাতের কাছে। লালমনিরহাট জেলার জনসভা করে হাতীবান্ধায় একজন শহীদের বাড়ি সফর করে তিনি অত্যন্ত ক্লান্ত হওয়ার পরও এখানে এসেছেন এবং জলঢাকার জন্য সময় দিয়েছেন। এই জলঢাকার যারা বিগত পতিত স্বৈরাচারের পেশি সরকারের আমলে জীবন দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে, ঘর বাড়ি ছাড়া হয়েছেন, আমি সেই সব নেতা এবং কর্মীদের প্রতি এবং তাদের ত্যাগ এবং কোরবানিকে স্মরণ করছি। এই জলঢাকার বাংলাদেশ জামাত ইসলামী 3 বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে জনগণের দায়িত্ব পালন করেছেন। আমরা স্মরণ করছি জামাত ইসলামের 1986 সালের সংসদে নির্বাচিত জনাব জবান উদ্দিন আহমদকে, যিনি এখানে আমাদের সবার মুরব্বী ছিলেন। তিনি 86 সংসদে জলঢাকা উপজেলার মানুষের কথা বলেছেন। বিশিষ্ট মুক্তিযোদ্ধা মিজানুর রহমান চৌধুরী ভাই এখানে 2 বার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন, 1996 এবং 2001 থেকে 2006 পর্যন্ত। আল্লাহ তাআলা এই 2 জন মানুষের নেক আমলকে কবুল করে তাদেরকে জান্নাতবাসী করুন। আজকে বলতে চাই, বিগত 17 বছর জামাত ইসলামী একটু মাজলুম দল হিসেবে এই দেশের মানুষের কাছে পরীক্ষিত একটা দল হিসেবে চিহ্নিত হয়েছে। যে জামাতের নেতা এবং কর্মীরা জীবন দিতে জানে, কিন্তু দেশের স্বার্থ বিকিয়ে দেওয়ার ক্ষেত্রে তারা আপোষ করে না। জামাত ইসলামের আমির ফাঁসির মঞ্চে গিয়ে বলেছেন যে ফাঁসির রশি আল্লাহ তাআলার কাছে আমার কাছে অত্যন্ত প্রিয়, যে আমি ইসলামী আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণে
ফাঁসির মঞ্চে এসেছি, আমার কোনো ভয় নেই, আমি জান্নাতের খুশবু পাচ্ছি। বাংলাদেশ জামাত ইসলামের কর্মীরা একদিকে ন্যায় ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার কাজ করে যাচ্ছে, আর আমার এই প্রিয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র পর হিসাবে কাজ করে যাচ্ছে। আজকে বাংলাদেশকে 17 বছর শাসন করে যারা বাংলাদেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে এই দেশে থাকার সাহস করে নাই, পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তাদেরকে আর এই দেশের জনগণ চায়? 15 বছর প্রধানমন্ত্রী ছিলেন, দলের নেতা এবং কর্মীদেরকে ফেলে যিনি পালিয়ে যেতে পারেন তিনি আর বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে না। সেই দল আওয়ামী ফ্যাসিস্ট দল বাংলাদেশের মানুষের ভোট নেওয়ার আর যোগ্যতা রাখে না, কারণ তারা 2014 সালে আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। 2018 সালে দিনের ভোট রাতে করেছে। 2024 সালে তারা জনগণকে ভোট কেন্দ্রে দেওয়াই দরকার মনে করে নাই, এমনিতে দামি নির্বাচনে তারা প্রার্থী ঘোষণা করে ফেলেছে, নির্বাচিত ঘোষণা করেছে। তাই আসুন, জলঢাকা ঐতিহ্যবাহী একটি উপজেলা, এই উপজেলার জনগণের সেবা করার জন্য জামাত ইসলামী প্রস্তুত। আপনারা জানেন জামাত ইসলামের নেতা, ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা মাওলানা উবাইদুল্লাহ সালাফিকে আমির জামাত এই আসনে নির্বাচিত করার জন্য প্রতিনিধি হিসাবে মনোনীত করেছেন, জানেন আপনারা? তাই আজকে বলতে চাই, আমরা ছাত্র জনতার স্লোগান দিয়েছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই। সামনে বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ, সকল দল সকল ধর্মের নাগরিকের হবে বাংলাদেশ। এখানে সংখ্যাগুরু নাই, সংখ্যালঘু নাই, আমরা সবাই মিলে আমাদের গর্বিত বাংলাদেশের নাগরিক। কি বলেন? গত 53 বছরে হিন্দু সম্প্রদায়ের কথা বলে আওয়ামী লীগ এবং অন্যান্য দল ভোট নিয়েছিল, কিন্তু তাদেরকে সুরক্ষা দিতে পারে নাই। এই জন্য আজকে আমরা বলতে চাই, একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী অঙ্গীকারবদ্ধ, যেখানে সন্ত্রাস থাকবে না, সাদাবাজি থাকবে না। আমরা কালকে লালমনিরহাট গিয়েছিলাম, প্রশাসনের লোকেরা বলছে যে সাদাবাজি বন্ধ করা যাচ্ছে না, আপনাদের কণ্ঠ সাদাবাজীদের বিরুদ্ধে আরো জোরদার হইতে হবে। এই দেশের জনগণ, ছাত্র ছাত্রী শ্রমিকরা চায় সাদাবাজ মুক্ত বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ এবং ন্যায় নীতির বাংলাদেশ। এই ন্যায় নীতির বাংলাদেশ গড়তে হলে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ এই দেশের জনগণকে উপহার দিতে চাই। এই ক্ষেত্রে জলঢাকা উপজেলা, জলঢাকার জনগণ, জলঢাকার মানুষ, ধর্ম বর্ণ আলেম ওলামা নির্বিশেষে সবাই 1986, 1996, 2001 সালে যেভাবে এখানে জনগণ দাড়িপাল্লাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামী দিনে জামাত ইসলামের পক্ষ থেকে যাকে আমরা প্রার্থী করেছি, সব দল এবং পথের মানুষ আসুন ঐক্যবদ্ধভাবে সাদাবাজ মুক্ত উপজেলা তৈরি করার জন্য, একটি শান্তিপূর্ণ জলঢাকা উপজেলা বানানোর জন্য আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। ধন্যবাদ মাওলানা আব্দুল হালিম ভাইকে। 4 জন শহীদের রক্তে ভেজা শহীদি ময়দান, প্রিয় জলঢাকাবাসী, এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন আজকের এই বিশাল জনসভার সংগ্রামী প্রধান অতিথি, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দ্রষ্টা, সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। বক্তব্য রাখছেন মোহতারাম আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। নারায়ে তাকবীর।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জবাব কি পাওয়া গেল? না, যায়নি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। কেমন আছেন প্রিয় জলঢাকাবাসী? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আমাদের প্রাণপ্রিয় জলঢাকা উপজেলা বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে আয়োজিত আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, সম্মানিত উপজেলা আমির, সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জামাতে ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, রংপুর দিনাজপুর অঞ্চলে সম্মানিত পরিচালক, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মৌলানা আবুল হাসনাত মোহাম্মদ আব্দুল হালিম, আমার মঞ্চে বসা কেন্দ্রীয়, আঞ্চলিক, স্থানীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রিয় জলঢাকাবাসী ভাই এবং বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আজকে মুক্ত পরিবেশে আপনাদের সামনে হাজির হয়ে দুটি কথা বলার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আজ থেকে মাত্র 1 কিংবা 2 বছর আগেও এমন একটি পরিবেশ বাংলাদেশের মানুষ কল্পনাও করেনি। কারণ পুরাটা বাংলাদেশকে একটা জীবন্ত জেলে পরিণত করা হয়েছিল। একটু আগেই আপনাদের সামনে একটা ছবি এখানে আপনারা দেখেছেন। তিনি আমাদের ভাই, প্রিয় ভাই জনাব এটিএম আজহারুল ইসলাম। ফ্যাসিবাদীরা বিদায় নিয়েছে। এই ফ্যাসিবাদের নির্মম নির্যাতনের শিকার এটিএম আজহারুল ইসলাম এখনো কেন জেলের ভিতরের জবাব সরকারকে দিতে হবে। আমরা কোনো ধানাই পানাই চাই না। নিষ্কলুষ এই জননেতাকে জনগণের বুকে ফিরিয়ে দিন। জনগণের জন্য কাজ করার সুযোগ সৃষ্টি করে দিন। এই নিষ্কলুষ মানুষগুলোকে অপরাধী গায়ের জুড়ে সাজিয়েছিল যারা, আল্লাহ তাআলা আজকে বাংলাদেশের জনগণের অন্তর থেকে তাদেরকে গায়েব করে দিয়েছেন। এরা হাজারো মায়ের মুখ খালি করেছে, হাজারো বোনকে বিধবা করেছে, হাজারো সন্তানকে এতিম বানিয়েছে। জায়গায় জায়গায় নাগর তৈরি করে এই যুগের নিকৃষ্ট গোপন বন্দিশালা এরা তৈরি করেছিল। তাদের পুরা শাসন আমল জুড়ে মানুষকে সুশাসন দেয় নাই। সোনার বাংলা বানানোর স্লোগান দিয়ে এই বাংলাকে শ্মশান বাংলায় পরিণত করেছিল। তারা বলতো বাংলাদেশ এখন শান্ত। আমি বলতাম হ্যাঁ, ঠিকই বাংলাদেশ শান্ত, তবে এটি সে জীবন্ত বাংলাদেশ নয়, এটি একটা গুরুস্থান। গুরুস্থানে মুর্দারা যেমন কথা বলে না, বলতে পারে না, বাংলাদেশের 18 কোটি মানুষের কণ্ঠ থেকে তাদের কণ্ঠের ভাষা হাইজ্যাক করে নিয়ে যাওয়া হয়েছিল। কথা বলার অধিকার ছিল না। প্রতিবাদ করলেই প্রতিবাদী মানুষের উপর জুলুমের পাহাড় ভেঙে পড়ত। 15.5 বৎসরে তারা খুন করেছে, গুম করেছে, তারা ধর্ষণ এবং লুণ্ঠনের মহারাজত্ব কায়েম করেছে, চাঁদাবাজ দিয়ে জায়গায় জায়গায় বাংলাদেশকে নাপাক করেছে। সবচেয়ে বড় আঘাত দিয়েছে তারা বাংলাদেশ জামাতে ইসলামীর উপর। রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে আঘাত দেওয়ার জন্য সর্বপ্রথম তারা জামাতকেই বাছাই করে নিয়েছিল।
আমাদের মাথার তাজ 1-2 জন করে 11 জন সম্মানিত দায়িত্বশীল নেতাকে তারা জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করেছে। 5 জনকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে। আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী সহ 6 জনকে জেলের ভিতর মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। আমরা সকল হত্যাকাণ্ডের বিচার চাই। শুধু এই কয়টা হত্যাকাণ্ডের নয়, ক্ষমতা আসার পর ঢাকার পিলখানায় 57 জন প্রতিশ্রুতিশীল, চৌকস, দেশপ্রেমিক সেনা অফিসারকে হত্যা করার মধ্য দিয়ে তারা হত্যার মিশন শুরু করেছিল। আর এই মিশনের পরিসমাপ্তি না টেনেই বাংলাদেশকে পিছনে ফেলে বাংলাদেশকে ত্যাগ করে গেল বছরের 5ই আগস্ট তারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। তারা না বলতো অমুক পালায় না, জাতি জানতে চায় তো আপনি কি করেছেন? আপনি পালান নাই তো করেছেনটা কি একটু বলবেন? কে পালায় দেশ থেকে? যে তার মাটি এবং মানুষকে ভালোবাসে সে কি দেশ ছেড়ে কখনো পালায়? যাদের মাটি এবং মানুষের প্রতি কোনো দায় নেই, দরদ নেই, ভালোবাসা নেই, এই বসন্তের কোকিলেরই যখন তাদের সময় তাকে কুহু কুহু ডাকে, আর যখন অপকর্মের শাস্তির মুখোমুখি হয় তখন দেশ ছেড়ে পালিয়ে যায়। ওই আমাদের নেতৃবৃন্দকে মিথ্যা মামলা দিয়ে দফায় দফায় বিচারের নামে অবিচার করে ফাঁসি দিয়েছেন। কেউ তো এই দেশ থেকে পালানোর চেষ্টা করেন নাই। জনাব মীর কাসিম আলী, তিনি তো আমেরিকায় ছিলেন। তার পরিবারের সদস্যরা, তার কোন শুভাকাঙ্ক্ষীরা বলেছিল ডোন্ট কাম ব্যাক টু বাংলাদেশ, বাংলাদেশে ফিরে আসবেন না এখন। তিনি বলেছিলেন কেন? বলেছে যেমন করে আপনার সমতুল্য অথবা সিনিয়র নেতৃবৃন্দকে তার জুলুম নির্যাতন করছে, আপনাকেও ছাড় দিবে না। তিনি বলেছিলেন আমি বাংলার মাটির সন্তান, আমার আল্লাহ আমার দেশে পয়দা করেছেন, আমি বাংলাদেশে ফিরে যাব, আমি আদালতে মোকাবেলা করব, কাঠগড়ায় দাঁড়িয়ে বলবো আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা। তিনি জেনে শুনে ফাঁসির রশি তার গলায় ঝুলতে পারে এইটা জেনেও তিনি যেহেতু নিষ্কলুষ ছিলেন, নিরপরাধ ছিলেন, তার দুঃসাহস এবং সৎ সাহস ছিল। তিনি দেশকে ভালোবাসতেন, তিনি দেশকে বদলানোর, যুবকদের হাতে হাতে কাজ তুলে দেওয়ার তিনি ছিলেন এক মহাকারিগর। তাই মৃত্যু জেনেও তিনি দেশে এসেছিলেন। আপনারা পালিয়ে গেলেন কেন? আর গেলেন তো গেলেন, শেষ পর্যন্ত কলা পাতায় ঘুমাইলেন। কোন দরকার ছিল? সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি আপনি হয়ে গেলেন দলবাজ। এক একজন নেতার বিরুদ্ধে ফাঁসির এক একটা অর্ডার দেন, আর ওই রাত্রেই গিয়ে ট্যাক্সুতে গাল ফুলিয়ে ফুলিয়ে পেছিয়ে পেছিয়ে কথা বলেন। আল্লাহ জালিমদেরকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। সিলেট সীমান্ত দিয়ে বিচারপতি মানিক সাহেব পালাতে গিয়েছিলেন, কিন্তু আল্লাহর ইচ্ছা তিনি জনগণের জালে ধরা পড়ে গেছেন। তাকে যখন জনগণ জিজ্ঞেস করেছে আপনি কে গো, তিনি বলেছেন আমি শামসুদ্দিন চৌধুরী। লোকদের স্মরণ হয়ে গেছে, জিজ্ঞেস করছে আপনি কি স্যার সেই কালো মানিক? ভাই কালো ধলো সব আল্লাহর দান, কিন্তু এই লোকটার চরিত্র ছিল কালো। আমিও কালো, অসুবিধা নেই, আমি তো নিজের থেকে আমার চেহারা ধারণ করি নাই। আমার মাবুদ যেমনটা আমাকে পছন্দ করেছেন তেমনই দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কালো মানুষগুলো আল্লাহর সৃষ্টি, সাদা মানুষগুলো আল্লাহর সৃষ্টি, বাদামি মানুষগুলো আল্লাহর সৃষ্টি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চেহারা কালো কুচকুচে ছিল, কিন্তু আমরা গর্বিত তিনি আমাদের নেতা। আমরা আল্লাহর কাছে দোয়া করি তার সাথে যেন আমাদের হাসরও হয়, জান্নাতও নসিব হয়। তাকে যখন জিজ্ঞেস করলো আপনি কি সেই মানিক,
বলে হ্যাঁ। বলে স্যার আপনি কোথায় আছেন? কয় সম্ভবত ভারতে আছি। কয় কেন গো স্যার, আপনি ভারতে যাবেন কেন? কয় যান নিয়ে পালাচ্ছিলাম। ওরা বলে না গো শোনা, আপনি ভারতে যেতে পারেন নাই, আপনি বাংলাদেশের জালে বন্দী হয়ে গেছে। এখন আপনি কোথায় আছেন জানেন? কয় তা জানি না। ওই যে এই দেখেন আপনি কলা পাতার উপর শুয়ে আছে। বলে হ্যাঁ, তাইলে আমার ব্যাগ গেল কোথায়? কয় কিসের ব্যাগ? বলে টাকার ব্যাগ। কত টাকা ছিল? ৭৬ লক্ষ টাকা। কেন আপনি এটা নিছিলেন? কয় পালাতে গিয়ে আমার তো ওখানে খাওয়া দাওয়া করা লাগবে, এই জন্য নিচ্ছিলাম। কে নিয়ে আসলো আপনাকে এইখানে? বলে যে ভারতের কিছু লোক। কয় যে তারা আপনাকে এইখানে ফেলে মানিক নিয়ে চলে গেছে। প্রিয় ভাইরা, কেন এই অবস্থা কেন হয়েছিল? কারণ তারা জানে নিরীহ মানুষগুলোকে ঠান্ডা মাথায় তারা খুন করেছে। আমরা প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার চাই। শেষ পর্যন্ত জুলাই আন্দোলনে যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমরা সেই হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার দেখতে চাই। কথা একেবারেই সাফ। ওই বিচার আর প্রয়োজনীয় সংস্কারের আগে কোনো ইলেকশন বাংলাদেশের জনগণ দেখতে চায় না। আগেই দুটো হবে, তারপরে ইলেকশন হবে। আমরা ইলেকশন চাই, তার আগে এই দুটো চাই। এই দুটো দিতেই হবে। এ দুটো ছাড়া বাংলাদেশের জনগণ কোনো ইলেকশন মেনে নেবেন না। বিচার ছাড়া যদি ইলেকশন হয়, ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা এর চাইতে বড় খুনি হওয়ার আশঙ্কা আছে। সংস্কার ছাড়া যদি নির্বাচন হয়, তাহলে ৬-৯ ওই নির্বাচন জনগণ দেখতে চায় না। আর দামি ইলেকশন, নিশিরাতের ইলেকশন, আর কুকুর বিড়াল মার্কা ইলেকশন জনগণ দেখতে চায় না। পেশি শক্তির ইলেকশন দেখতে চায় না। কালো টাকার প্রভাবযুক্ত ইলেকশন দেখতে চায় না। পেশি শক্তি এবং কালো টাকার প্রভাব মুক্ত ইলেকশন দেখতে চায়। এই জন্য আমরা পরিষ্কার বলেছি, ইলেকশনের পদ্ধতিও পাল্টাতে হবে। জনগণের প্রত্যেকটা ভোটের মূল্যায়নের জন্য আনুপাতিক হারে নির্বাচনে যেতে হবে। সেই নির্বাচনে জনগণের প্রত্যেকটা ভোটের মূল্যায়ন হবে। যোগ্য লোকেরা সংসদে যাবে, পেশিওয়ালা এবং কালো শক্তির মালিকেরা আস্তে করে আউট হয়ে যাবে। একটা মেধাভিত্তিক যোগ্যতা সম্পন্ন একটা পার্লামেন্ট হবে। সেই পার্লামেন্ট বাংলাদেশকে ইনশাল্লাহ আগামীতে মুক্তির পথ দেখাবে। আমরা ওই পার্লামেন্টটা চাই। আমি জামাতে ইসলামের পক্ষ থেকে সকল ধর্ম বর্ণের মানুষকে আশ্বাস দিচ্ছি, আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে আমাদের বুকে ধারণ করে আমরা সামনে এগিয়ে যেতে চাই। প্রিয় বাংলাদেশে কোনো মেজরিটি মাইনরিটি শব্দ শুনতে চাই না। এদেশে যারাই জন্মগ্রহণ করবে, যারাই এদেশের নাগরিক, তারা হবে এদেশের মর্যাদাবান নাগরিক। সকলেই সমান অধিকার ভোগ করবে। কারো ধর্মীয় অধিকারের উপর কারো হস্তক্ষেপ করার কোনো সুযোগ আমরা দেব না। জাতিকে এইভাবে মেজরিটি মাইনরিটিতে বিভক্ত করে দুর্বল করা হয়েছে এবং বিশেষ করে অন্যান্য ধর্মের ভাই বোনদেরকে নির্যাতিত করা হয়েছে। আমরা এই দৃশ্য আর দেখতে চাই না। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি। ৫ আগস্টের আগ পর্যন্ত তো আমাদেরকে কথাই বলতে দেওয়া হয় নাই। সেই দিন থেকে আমরা তাদের পাশে আছি, আশ্বস্ত করেছি আমরা সবাই একসাথে বাংলাদেশ, সবাই মিলে বাংলাদেশ। প্রিয় দেশকে আমরা গড়ব, শান্তিতে আমরা থাকব, সম্মান নিয়ে আমরা মর্যাদার সাথে এখানে বসবাস করব। আমরা মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের এই দেশে মা, বোন, মেয়ে সমাজে তাদের যে মর্যাদা প্রতিষ্ঠিত হওয়া দরকার, আমরা মনে করি এটি নেই। কোরআনের ভিত্তিতে আগামীর যে বাংলাদেশ হবে, সেখানে মায়েরা, বোনেরা, মেয়েরা তাদের পূর্ণ মর্যাদা পাবেন। আমরা তাদেরকে সম্মানের আসনে বসাবো। সমাজের অগ্রগতি উন্নয়নে
এমনকি যুদ্ধের ময়দানে যারা যেতে আগ্রহী তাদের সকলের জন্য উপযুক্ত জায়গা তৈরি করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ রসুল তাই করেছেন, আমরা ওই পথ ধরেই আগাবো। তারা ব্যবসা করবেন, চাকরি করবেন, শিক্ষকতা করবেন, যুদ্ধের ময়দানেও তারা অংশগ্রহণ করবেন। সমাজের এমন কোনো ক্ষেত্র নাই যেখানে তারা যাবেন না, তবে জোর করে কাউকে নেওয়া হবে না। যার প্রয়োজন আছে, আগ্রহ আছে, যোগ্যতা আছে, তাকে তার জায়গায় বসিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। তরুণ যুবকদেরকে বলতে চাই, যুব সমাজ যুবতীদেরকে বলতে চাই, আমরা তোমাদেরকে বেকারের সার্টিফিকেট তোমাদের হাতে তুলে দেব না। আমরা তোমাদেরকে দেশ গড়ার কারিগরের সার্টিফিকেট তোমাদের হাতে তুলে দেব ইনশাআল্লাহ। তোমাদের মধ্যে দেশপ্রেম, মানুষের প্রতি ভালোবাসা আমরা তৈরি করে সর্বোচ্চ দক্ষতার সাথে তোমরা যাতে তোমাদের পাড় চুকে বের হওয়ার সাথে সাথে জাতিকে, বিশ্বকে কিছু দিতে পারো, সেই রকম করে আমরা তোমাদেরকে গড়ব ইনশাআল্লাহ। অতএব আল্লাহ বাংলাদেশের জনগণের সেবার সুযোগ আমাদেরকে দিলে সর্বপ্রথম আমরা গুরুত্ব দিব শিক্ষার উপরে। শিক্ষা জাতির মেরুদণ্ড, মেরুদণ্ড মজবুত হলে এই জাতি শক্তিশালী হবে। মেরুদণ্ড দুর্বল থাকলে এই জাতি বর্তমানের মতো এই রকমই অবহেলিত থাকবে। আমরা এই জাতিকে একটা শক্তিশালী জাতি হিসাবে গড়ে তুলতে চাই। এই সপ্তাহের বাংলাদেশে কোনো বৈষম্যের জায়গা দেওয়া হবে না। উনি প্রধানমন্ত্রী, তাই তার বাড়িতে সেখানে উন্নয়নের স্রোত শুরু হবে, উন্নয়নের জোয়ার শুরু হবে। আর অন্য এলাকায় কোনো মন্ত্রী নাই, প্রধানমন্ত্রী নাই, পছন্দের এমপি নাই, সেই এলাকায় কোনো উন্নয়ন হবে না, বঞ্চিত থাকবে। এই কাম আগামীর ওই বাংলাদেশে চলবে না। আমরা তালিকা তৈরি করব, যে এলাকাগুলা যত অবহেলিত উন্নয়নের ক্ষেত্রে তাদেরকেই আগে আমরা টেনে নিয়ে আসবো, তাদের অধিকার আগে তাদের হাতে তুলে দেব। এখানে দাবি জানানোর প্রয়োজন হবে না, এখানে আল্লাহকে ভয় করে বিবেক দিয়ে কাজ করা হবে ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকটা মানুষকে সম্মান করার জন্য আমরা সবাইকে শিখাবো, আমরা নিজে সম্মান করব, প্রত্যেকটা মানুষকে আমরা ভালোবাসবো। এখানে দেখব না কে কোন ধর্মের আর কে কোন দলের, আমরা শুধু দেখব তারা মানুষ, আমরা শুধু দেখব প্রিয় দেশের নাগরিক। এরকম একটি দেশ আপনারা চান কিনা? সত্যিই চান? কালকে হয়ে যাবে, এই যে চাইছেন আপনারা, হয়ে যাবে? এর জন্য কি করতে হবে? লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। সেই লড়াই আপনারা করতে রাজি আছেন? মুরব্বীরা যে হাত তুললেন, পারবেন? যুবকরা হাত তুলেছেন, তারা না হয় পারবে, মুরব্বীরা পারবেন? এখানে অনেক বুড়া মানুষ আছেন না, সবাই হাত মিলান দেখি, একটু বুড়া মানুষদের হাতটা আমি একটু দেখতে চাই। আপনারা শুধু যারা বুড়া তারা হাত তোলেন, যারা বুড়া। আল্লাহ সবাইকে যৌবন দান করুক, সবাই যুবক হয়ে যান। আমি নিজে যুবক থাকতে আগ্রহী। আমি বলেছি চুল দাড়ি বুড়ো সব পেকে যাক, অসুবিধা নাই, আমি যুবক থাকতে চাই। যুবক সেই যেই কাজ করতে করতে আল্লাহর মুলাকাতে চলে যাবে, যে চিন্তা করে না আমি বিশ্রাম নেব, যে চিন্তা করে না আমি অলস সময় কাটাবো, যে চিন্তা করে সময় আল্লাহর আমানত, আমি প্রত্যেকটা মুহূর্তের শ্বাসের আমি শুকরিয়া আদায় করব, আমি জনকল্যাণে কাজ করব, আল্লাহর ইবাদতে আমি মশগুল থাকব। সুতরাং নিয়ত করেন যে আমরা কেউ বুড়া হব না ইনশাআল্লাহ। বয়স যাই হোক অসুবিধা নাই, যৌবনের আকাঙ্ক্ষা, তেজ, সাহস, হিম্মত, ভীষণ আল্লাহ যেন আমাদের সকলকে দান করেন। এইভাবে সব যুবক মিলে বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। যৌবন দীপ্ত বাংলাদেশ হবে। যুবকরা তোমরা তৈরি হও, অন্যায় অসত্য দূর হয় নাই। ফ্যাসিবাদীরা বিদায় নিয়েছে, কিন্তু ফ্যাসিবাদ রয়ে গেছে। এই ফ্যাসিবাদের উপর আমরা বজ্র মুষ্টি আঘাত দেব ইনশাআল্লাহ। বেশি ফ্যাসিবাদের সকল মস্তককে এই যৌবনের উত্থা লাগাতে আমরা তসতস করে দেব। বাংলাদেশের সমাজে কোনো আবর্জনা থাকতে দেওয়া হবে না। যারা মানুষের শান্তি কেড়ে নেবে, যারা মানুষকে অপমান করবে, যারা মানুষের উপর জুলুম করবে, আমরা তাদেরকে ছেড়ে দেব না ইনশাআল্লাহ। বন্ধুগণ, আপনারা তৈরি হন, আমার বিশ্বাস ইনশাআল্লাহ আমরা পারব। আল্লাহ আমাদেরকে শক্তি দিন।
আমি গেল বন্যার সময় এখানে এসেছিলাম, এটা বোধহয় কত 20 সাল নাকি, হ্যাঁ 22-এ এসেছিলাম। আমি দেখলাম এই এলাকা অরক্ষিত। তিস্তার আঘাত আসলেই, বর্ষার মৌসুম শুরু হলেই নদী পাড়ের মানুষেরা তারা আতঙ্কে থাকেন। আমার ছোট্ট এই একটু আশ্রয়ের জায়গা, এটা কি থাকবে নাকি ভেসে যাবে? অনেকেরই আশ্রয়ের জায়গা ভেসে গিয়েছিল। আমরা সরকার নই, কিন্তু আমরা মানুষ। আমরা সরকার নই, কিন্তু আমরা একটা মানবিক দল। এই জন্য মানুষের ডাকে, বিবেদের ডাকে সারা দিয়ে আমরা এখানে এসেছিলাম। আমরা চেষ্টা করেছি আপনাদের পাশে থাকার। দাবি করি না যে আপনাদের সকল দুঃখ আমরা গুছিয়ে দিতে পেরেছি, তবে আমরা এসে বলেছিলাম আপনাদের এই দুঃখে আমরাও শরীক। আমরা চাই অনতিবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হোক। এই পথে এই জাতি কারো চোখ রাঙ্গানির যেন পরোয়া না করে। এটি আমাদের অধিকার। এ আমার স্বাধীন বাংলাদেশ। আমার দেশকে আমি সাজাবো। আমার দেশের প্রয়োজনে আমি উন্নয়ন কর্মসূচি হাতে নেব। আমার দেশের প্রয়োজনে আমি অবকাঠামো তৈরি করব। এখানে কারো নাক গলানোর কোনো সুযোগ নাই, কারণ আমরা কারো ব্যাপারে নাক গলাই না। আমরা আমাদেরকে নিয়ে, প্রিয় দেশকে নিয়ে চিন্তা করি। সম্মানিত ভাইয়েরা, এরকম আরো অনেক প্রয়োজন আছে। এটাই শেষ নয়। দেখা হচ্ছে, দেখা হবে ইনশাআল্লাহ। লড়াইয়ের ময়দানে আমরা থাকব। প্রিয় বাংলাদেশকে আমরা শান্তি, সমৃদ্ধি, দুর্নীতিমুক্ত, দুঃশাসন মুক্ত, মানবিক বাংলাদেশ হিসাবে গড়ে তোলা পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। সেই সমাজটা আমরা আল্লাহর দেওয়া বিধানের ভিত্তিতে গড়তে চাই, কারণ আল্লাহ আমাদের সকলের স্রষ্টা। যে ধর্মেরই হই না কেন, আল্লাহ আমাদের স্রষ্টা। এই লড়াইয়ে আপনাদেরকে পাশে চাই, সাথে চাই। আপনাদের বুকে আমাদের জন্য ভালোবাসার একটু জায়গা চাই। আপনারা কি সেই ভালোবাসা আমাদেরকে দেবেন? দোয়া করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, একসাথে লড়াইয়ের জন্য প্রস্তুত আছেন? ধন্যবাদ। অসংখ্য কৃতজ্ঞতা জানিয়ে, অভিনন্দন জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত আমিরে জামাতকে আল্লাহ হেফাজত করুন এবং তাকে জাতির জন্য কবুল করুন। সংগ্রামী জলঢাকাবাসী, এ পর্যায়ে সমাপনী বক্তব্য রাখতেছেন সংগ্রামী উপজেলা আমির জনাব মুখলিসুর রহমান মাস্টার। সংগ্রামী জলঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা সফলভাবে আমাদের এই জনসভা সমাপ্ত করতে পারলাম। এই জনসভা সফল করার জন্য আপনারা যে ত্যাগ কোরবানি স্বীকার করলেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দকে আমি ধন্যবাদ জানাই। যারা স্বেচ্ছাসেবক ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই, এবং প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার কর্মী ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ সহ সর্বস্তরের জনতাকে আমি ধন্যবাদ জানিয়ে আজকের এই ঐতিহাসিক জনসভার সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।